7 দিনে একদিন আমরা চালের ভাত খেতাম। বাবা কাঠ বিক্রি করতে। হোস্টেল নিয়ে একটা বহুদিনের দাবি আছে। এসসি অ্যান্ড এসটি হোস্টেল যেটা বন্ধ হয়ে গেছে সেইগুলো পুনরায় চালু করব। পড়ুয়াদের মধ্যে ড্রপ আউট রেট বেশ উদ্বেগের। জাতি শংসাপত্র নিয়ে যে দুর্নীতির অভিযোগ এবং আপনি একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে তাদের চাকরি খারিজ হয়ে যাবে। বাঁকুড়ার মানুষ আর মুড়ি বলতে মনে পড়লো যে মন্ত্রী হওয়ার পরেও কি সকালবেলা রোজ চপ মুড়ি খাচ্ছেন? হ্যাঁ, চপ মুড়ি তো ওটা শশা চপ মুড়ি পেঁয়াজ দিয়ে, আমরা তো বাঁকুড়ার লোক। বাংলায় প্রথম বিজেপি সরকার ব্রিগেডে মুখ্যমন্ত্রী ছাড়াও যে 5 জন মন্ত্রী শপথ নিলেন তাদের মধ্যে একজন বাঁকুড়ার বিধায়ক, জঙ্গলমহলের ছেলে, সেখান থেকে রাজ্যের মন্ত্রী। কেমন ছিল তার রাজনীতিতে আসার দিন? কি ভাবছেন এত বড় দায়িত্ব পেয়ে? সেসব নিয়ে কথা শুনবো আমরা। আজ আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। আজকাল.in আপনাকে স্বাগত। একদম ধন্যবাদ। প্রথমেই যেহেতু একটা কথা যেটা আপনি শপথের দিন বলেছিলেন যে আপনাকে জঙ্গলমহল থেকে তুলে এনে মন্ত্রী করা হয়েছে। জঙ্গলমহল বলতে আমরা জানি যে এক সময়ের মাওবাদীর সময়কাল দেখেছেন, বাম আমল, তৃণমূল জমানা এবং তারপরে বিজেপি সরকার। এই মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ক্ষুদিরাম টুডুর জীবন কেমন ছিল, কীরকম ছিল, কিভাবে দিন কেটেছে আপনার? দেখুন, আমার যে জায়গায় বাড়ি অত্যন্ত গভীর জঙ্গল, যেটা এক সময় মাওবাদীদের আখড়া ছিল। আমার নিজের গ্রামে মাওবাদীর সাথে সিআরপিএফের এনকাউন্টার হয়। সেই রকম একটা জায়গার থেকে আজকে উঠে এসেছি এবং দল আমাকে স্থান দিয়েছে, সম্মান দিয়েছে এবং এটা ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব। কারণ আপনারা দেখেছেন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মুর কথা না বললেই নয়। তিনিও আমার মতো একবারে সেই জঙ্গলের ভিতর থেকে তিনিও উঠে গিয়ে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, তিনিও সেই আদিবাসী সম্প্রদায়, তাকেও সিএম বানানো হয়েছে এবং আমাকেও ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা দিয়ে আমাকেও বিভিন্ন দপ্তরের দায়িত্ব দিয়ে আমাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি বলেই সম্ভব। যে আদিবাসীদের গুরুত্ব কতটা সেটা ভারতীয় জনতা পার্টি বোঝে এবং সেই জন্য আজকে এই স্থান দিয়েছে। আপনার এই মন্ত্রিত্ব পাওয়া, তারপরে বিভিন্ন সময় গত কয়েকদিনে আপনার বিভিন্ন কথা উঠে এসেছে, আমরা শুনবো সেগুলো। কিন্তু তার আগেও যেটা শোনার ইচ্ছে বা আমার মনে হয় সকলের জানা উচিত যে যে প্রত্যন্ত জায়গা থেকে আপনি এসছেন সেখানে আজকের মন্ত্রী ক্ষুদিরাম টুডু হওয়ার আগে কেমন ছিল আপনার স্কুল জীবন থেকে আপনার স্কুলে পড়ানোর সময়কাল, এই সময়টা কেমন ছিল? দেখি না, আমরা অত্যন্ত আমার জীবনটা খুব একটা একদম। খুব কষ্টের জীবন ছিল। আমরা 7 দিনে একদিন আমরা চালের ভাত খেতাম আচ্ছা। এবং সেখানে বাবা কাঠ বিক্রি করতেন। আমাদের ওখানে রসপাল হাট একটা হয় ফুলকুসমার কাছে। সপ্তাহে লাঙ্গল, ইস, মানে যেটা লাঙ্গলের যে কাঠ, খাদি কাঠ বাবা বিক্রি করতেন। আর সেখানে সেই বিক্রির পয়সা দিয়ে চাল কিনে আনতেন। সেই চাল 7 দিনে একদিন আমরা ভাত খেয়েছি। তাছাড়া এই ঘোড়াধরা একটা হাট, পুরান পানি ঘোড়াধরা, মানে যেটা আপনার রানীবাঁধ বিধানসভার মধ্যেই ভোর অর্থাৎ রাত্রি 2টোর সময় সেই কাঠ বিক্রি করতো। রাত্রি 2টোয় বাড়ি থেকে বেরোতো কয়েকজন মিলে, তারা একসাথে
দ্বিতীয় হচ্ছে ফরেস্ট গার্ডের ধরার ভয়। তাহলে রানীবাঁধের বাইপাস দিয়ে হলুদ কানালি এই রাজাকাটা এই ধারে গ্রাম হয়ে তারা একবারে ঘোড়া ধরার হাটে তারা কাঠ নিয়ে আনতো, বিক্রি করে দুটো পয়সা হতো, আবার সেখান থেকে চাল নিয়ে গিয়ে আমরা এইভাবে খেয়েছি। এবং আমি নিজেও, আমরা যেহেতু পয়সার খুব অভাব, তো মাধ্যমিক পরীক্ষা দিতাম। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর এই যে তখন আমাদের মাধ্যমিকের রেজাল্ট 3 মাসের পর বেরোতো, সেই 3 মাসের মধ্যে তাহলে সেই সময় কি করব আমি মানে যেটা আমরা আমাদের ভাষায় নামাল খাটা অর্থাৎ পুব বলি আমরা, হ্যাঁ, সেই তারকেশ্বরের কাছে চাপাডাঙ্গা গয়েশপুরে কাজ করতে আসতাম। আবার তখন দেখলাম আবার পাস করেছি মাধ্যমিক, আবার সেই নামাল থেকে আবার বাড়ি চলে গেলাম, আবার সেখানে আবার হোস্টেলে, স্কুলে ভর্তি হলাম, আবার হোস্টেলে, বিভিন্নভাবে বাবা খুব কষ্ট করেছিলেন। তারপর তখন আপনি কখন গিয়ে ভাবলেন যে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন? রাজনীতির সঙ্গে যুক্ত হলেন আমি আমার রাজনীতির সাথে আমি সংঘ পরিবারের একজন স্বয়ংসেবক। রাষ্ট্রের প্রতি আমার একটা আলাদা একটা ভক্তি একটা ছিল, এবং পিছিয়ে পড়া মানুষের যদি আমি দেখলাম যে উন্নতি যদি করতে হয়, তাদের যদি ভালো কাজ করতে হয়, তাহলে রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা ছাড়া আপনি মানুষের কখনো ভালো কাজ করতে পারবেন না। কারণ তাহলে আমি দেখেছি যে টাটা, গোয়েঙ্কা, বিড়লা, তারা তো কোটি কোটি টাকার মালিক, তারা তো একটা স্টেট চালাতে পারত। কেন রাষ্ট্রের মাধ্যম দিয়ে, রাষ্ট্র পাওয়ার মানে সরকারের মাধ্যম দিয়ে তারা তারা তাদের দানগুলো সরকারকে দিচ্ছে, এবং সেই দান সরকারের তহবিল থেকে খরচা হচ্ছে মানুষের ডেভেলপমেন্টের জন্য। তাই সেইভাবে মানুষের কিছু মঙ্গল বা মানুষের ভালো কাজ করতে গেলে রাজনীতির মাধ্যম দিয়ে মানুষের ভালো কাজ। কিন্তু রাজনীতিতে আসার আগে তো আপনি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, আমি একজন হাই স্কুলের শিক্ষক, যেটা আছে বর্ধমান বাণীপীঠ হাই স্কুল নিয়ার কার্জন গেট, সেই স্কুলের শিক্ষকতা করেছি। এখনো পর্যন্ত করছি, এখনো পর্যন্ত আছি, এখনো প্রায় আমার 6 বছর চাকরি আছে। তো মন্ত্রী হওয়ার পরে তো এখনো নিশ্চয়ই স্কুলে যেতে পারেননি? না, মন্ত্রী হওয়ার পর আমি সময় পাইনি স্কুলে যেতে। তবে আমি এখন স্কুল তো সামার ভ্যাকেশন চলছে, তো সামার ভ্যাকেশন শেষ হওয়ার পর বিদ্যালয় যখন রান করবে, ছাত্রছাত্রীরা যখন স্কুল আসা শুরু হয়ে যাবে, ছুটি কেটে যাবে, তারপরে একদিন আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে যাব, তারা আনন্দ পাবে। সেটাই শুনবো যে রাজনীতির প্রসঙ্গে ঢোকার আগে আমি এই জায়গাটা একদম শুনবো যে যখন আপনি স্কুলে যাবেন, রাজ্যের মন্ত্রী স্কুলে গিয়ে ক্লাস নেবেন, আপনার কি মনে হচ্ছে যাদেরকে আপনি এতদিন পড়িয়ে এসছেন, বা আপনার সহকর্মী যারা টিচার্স রুমে যেভাবে বসেন, গল্প করা, টিফিন খাওয়া, সব বিষয়গুলো কি আগের মতো সহজ থাকবে, নাকি সেখানেও প্রোটোকল, গার্ড, কি হবে, সিনারিও কতটা বদলাবে? না, যেটা আমি, আমার খুব এক বন্ধু, খুবই সনত ব্যানার্জি, কম্পিউটারের শিক্ষক, তিনি, আমরা একসাথে মানে টিফিন খেতাম, সবাই মিলে আমরা টিফিন খেতাম, ভালো লাগবে। তারা ওই দিন গেলে আমি আবার সেই মুড়ি খাবো, তারা একদম টিচার্স রুম পিকনিক যেটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই, এবং ছাত্ররা যে আমাদের মাস্টারমশাই মন্ত্রী হয়েছেন, তারাও খুব ভীষণ আনন্দ পাবে। মানে ভালোই সেদিন, যেদিন বিদ্যালয়ে যাব সেদিন ভালোই একটি আনন্দ মুখর হয়ে উঠবে। বাঁকুড়ার মানুষ আর মুড়ি বলতে মনে পড়লো যে মন্ত্রী হওয়ার পরেও কি সকালবেলা রোজ চপ মুড়ি খাচ্ছেন? হ্যাঁ, চপ মুড়ি তো ওটা, শশা চপ মুড়ি পেঁয়াজ দিয়ে, আমরা তো বাঁকুড়ার লোক,
কলকাতায় ঠিকঠাক চপ পাচ্ছেন কি খুঁজে? না, এখানে আমি পাচ্ছেন না তো? পাচ্ছি না, এখানে তো একদম। একটা আমার একটু অসুবিধা হচ্ছে, এখানে চপ মুড়ি আমরা সকাল হলে যেটা খাই সেটা এখানে পাচ্ছি না আমরা। এখানে তো বাঁকুড়ার মতো চপ তৈরি না হয়ও না না। না, ওই টেস্ট এখানে এরা কেউ অতটা ইয়ে নয়, তো হয়তো আছে বিভিন্ন জায়গায়, সেটা আবার খুঁজতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার, আর কাছে যেটা পেয়ে যায় সেটাই খাই। একদম। এবারে আসে একেবারে রাজনীতির প্রসঙ্গে। যে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রকের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে এবং এখনো সকল মন্ত্রক ভাগ করে দেওয়া হয়নি। যে কয়েকটি মন্ত্রক ভাগ করে দেওয়া হয়েছে তার মধ্যে একজন আপনি এবং বড় গুরু দায়িত্ব আপনার কাঁধে। তার আগে একটা প্রশ্ন যে আপনার শপথের দিন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন। কি কথা হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে কি কোনো কথা হলো? প্রধানমন্ত্রী আমাকে আশীর্বাদ দিলেন এবং আমি আপ্লুত হয়ে গেলাম। আমাকে পিঠ চাপড়িয়ে বললেন, ভালো কাজ করো। হ্যাঁ, এই ভালো। এই ভালো কাজটা কিভাবে শুরু করবেন মন্ত্রী হিসেবে? কিভাবে শুরু আমি করছেন? ভালো কাজ বলতে যেভাবে আদিবাসীদের ডেভেলপমেন্ট করা দরকার আছে, সেই কাজগুলো আমি অলরেডি আমি সচিবদের, প্রিন্সিপাল সেক্রেটারিদের বলে সেগুলো আমি অলরেডি শুরু করে দিয়েছি। যারা বিগত দিনে যেভাবে ট্রাইবেলের ডেভেলপমেন্টের অর্থ বাইপাস করে তারা যারা খরচা হয়ে গেছে বা খরচা করেছে, তাদের বিষয়েও আমি তদন্ত করার জন্য আমি প্রিন্সিপাল সেক্রেটারিদেরকে আমি নির্দেশ দিয়েছি এবং তারা অলরেডি তারা চিঠি করে দিয়েছে বিভিন্ন এসডিও ডিপার্টমেন্টে। বহু প্রান্তিক জেলার বহু গ্রামাঞ্চলের পড়ুয়াদের পড়াশুনো, ছাত্রছাত্রীদের শহরাঞ্চলে বিশেষ করে কলকাতায় এসে পড়াশোনার বিষয় এবং হোস্টেল নিয়ে একটা বহুদিনের দাবি আছে। আপনি নিজে একজন শিক্ষক, তার সঙ্গে মন্ত্রী, কিভাবে এটা সমাধান করবেন? তাদের জন্য কতটা মসিয়া হয়ে উঠতে পারবে? দেখুন, আমি ট্রাইবেলদের জন্য যেটা এসসি অ্যান্ড এসটি হোস্টেল যেটা বন্ধ হয়ে গেছে, সেইগুলো পুনরায় চালু করব এবং সেখান থেকেই তার কারণ শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। অর্থাৎ শিক্ষা যদি সেই সমাজের মধ্যে প্রবেশ না করানো হয়, তাহলে সেই সমাজ কখনো ডেভেলপমেন্ট হবে না, হ্যাঁ, উন্নতি হবে না। তার জন্য শিক্ষা চাই, আর শিক্ষাকে প্রত্যেকটি ট্রাইবেল এলাকাতে বা ট্রাইবেল ব্লকে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, ট্রাইবেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একলব্য মডেল রেসিডেন্স স্কুল প্রত্যেকটি ব্লকে নিউ সেট তৈরি করা হবে এবং তাদের যে ক্রাইটেরিয়া কেন্দ্রীয় সরকারের যে এখন আছে, অর্থাৎ 50% উপরে, আমি আজকে অনারেবল সিএমকে এবং আজকে ক্যাবিনেট আমার বৈঠক ছিল এবং চিফ সেক্রেটারিকে আমি আগ্রহ প্রকাশ করেছি যে এই 50% পপুলেশনটা ওটাকে একটু রিল্যাক্সেশন করতে হবে, ওটা 30% নিয়ে এলে তাহলে সমস্ত ট্রাইবেল অধ্যুষিত ব্লকগুলোতে আমরা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা নিউ সেট তৈরি করতে পারব। এবং যদি জেলা এবং বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের মধ্যে ড্রপ আউট রেট বেশ উদ্বেগের, যা পরিসংখ্যান, সেটাও আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ আগামী দিনে। কিভাবে মোকাবিলা করবেন বলে ভাবছেন? দেখুন, ড্রপ আউট এই 11 সাল থেকে, অর্থাৎ যখন থেকে এই তৃণমূল সরকার মানে ক্ষমতা এসছে রাজ্যে, তখন থেকে এই এসএসসি পরীক্ষা, যেটা শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা বিভিন্ন কারণে কোর্ট কেসের মাধ্যমে বিভিন্নভাবে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মানুষের যে একটা পড়াশোনার প্রতি যেটা একটা আগ্রহ, কারণ অনেক গার্জেনরা কি তাদের তো ফার্স্ট লার্নার, আদিবাসীদের ক্ষেত্রে আপনি দেখুন
যে বলছে যে এই রামের ছেলে আজকে এমএ পাস করেছে, আজকে কি করছে, আজকে গরু বাগালি করছে, আজকে সে কাঠ বিক্রি করছে, আজকে গুজরাট কাজে চলে গেছে, সরকারি চাকরি পাচ্ছে না। বাকি গার্জেনগুলো ওই যে ছেলেটা মানে বাইরের কাজে বা এখানে মাঠের কাজে চলে যাচ্ছে, বলে আর পড়াশোনা করতে হবে না বাবু। আমার জীবনের ক্ষেত্রেও একইভাবে বাবা লেখাপড়া জানতেন না, তো তো আমাদের গ্রামে একজন ওইরকম বিকম পাস করা একজন ছিল তখন, আমরা ধরুন 80-র দশকে, আমরা তো বলছে ওই লোকটার ছেলে আজকে পাস করে তারা সেই চাকরি পাচ্ছে না, পড়াশোনা করতে হবে না, আমি খরচা দিতে পারবো না। আমি বাবাকে বলেছিলাম, দেখো আমি কথা দিচ্ছি আমি ঠিক চাকরি জোগাড় করে নেব। পরবর্তীকালে বাবার কথা আমি রেখেছিলাম যে হ্যাঁ আমি, বাবা খুব খুশি হয়েছিলেন আর কি, যে ছেলেকে কষ্ট করে পড়াশোনা করিয়েছি, যে না চাকরি পেয়েছে। এবং যেটা আপনি একদম শুরুর দিনে বলেওছেন, যেটা জাতি শংসাপত্র নিয়ে যে দুর্নীতির অভিযোগ, এবং আপনি একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে কিভাবে পুরোটাকে আপনি সংশোধন করতে চাইছেন। কি স্টেপ হবে আপনার এত লম্বা সময়কালের যে আপনি সংশোধনের কথা বলছেন, শংসাপত্র কিভাবে, কতটা সময় লাগবে বলে মনে হচ্ছে এটা পুরোটা করতে কাজ? আমি তদন্ত করার জন্য প্রিন্সিপাল সেক্রেটারিদের আমি নির্দেশ দিয়ে দিয়েছি, তারা তদন্ত করছে এবং সিআইডি তদন্ত হবে। আরো যেসব আধিকারিকরা এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করেছে সেই আধিকারিকদেরও পানিশমেন্ট হবে, আর যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে তারাও পানিশমেন্ট পাবে। মানে ধরুন যারা চাকরি করছেন বা কোনো কর্মক্ষেত্রে যুক্ত ওই সার্টিফিকেট নিয়ে, তাদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে? তাদের চাকরি খারিজ হয়ে যাবে। ফেক সরকারি যে সাংবিধানিক যে নিয়ম আইনের, সেই আইনের মোতাবেক সে পানিশমেন্ট পাবে। একেবারে রাজনীতির কথা শুনে আবার আপনার জঙ্গলমহলে বরং একটু ফিরি। জঙ্গলমহলের দায়িত্ব বা আপনি যে দপ্তরের দায়িত্ব পেয়েছেন সেই দপ্তর, যখন আপনি নতুন দায়িত্বে আসছেন, কি মনে হচ্ছে পুরনো সরকারের কতটা দায়, কতটা ঋণ নিয়ে আপনাকে কাজে নামতে হচ্ছে? পুরনো সরকার তো সবেতেই দুর্নীতি করছে। আমি কয়েকদিন আগে দপ্তরে গেলাম, সেখানে ট্রাইবাল ডেভেলপমেন্টের অর্থাৎ এসসি ফিনান্স যে কর্পোরেশন আছে, সেই ট্রাইবাল ডেভেলপমেন্ট টাকায় সবুজ সাথী সাইকেল কিনেছে। আমি আজকেই বললাম যে যারা ট্রাইবাল ডেভেলপমেন্ট টাকা উল্টো পথে খরচা করেছে তদন্ত করুন, এবং যিনি এই দপ্তর নিজের কাছে রেখেছিলেন তাকে দরকার হলে, তিনি তো আইনের ঊর্ধ্বে নন, তাকে জেরা করা হোক এবং তাকে অ্যারেস্ট করুন। আমি আজকে সিএমকেও এই কথা আমি বলেছি। একেবারে শেষের দিকে একটা প্রশ্ন করি, এই যে একদিকে রাজনীতির এত জটিল বিষয়, রাজনৈতিক বক্তৃতা থেকে সরকার প্রশাসনিক দায়িত্ব, তারপরে যখন আপনি আবার গ্রামে ফিরে যাবেন বা এই যে গেলেন মন্ত্রী হয়ে, গতকালই বোধহয় আপনি গিয়েছিলেন আপনার এলাকায়, কেমন লাগছে? আপনি আবার আগের মতো সাইকেল করে ঘুরতে পারছেন, বসে মুড়ি খাচ্ছেন, লাঙল নিয়ে যাবেন মাঠে, মানে কেমন সেটা? কোথাও গিয়ে ক্ষুদিরাম টুডু মন্ত্রী হয়ে কি তার ছোটবেলার বন্ধু, তার এই যে মাঠে লাঙল দেওয়া, বসে মুড়ি খাওয়া, এইগুলো থেকে ধীরে ধীরে বিচ্যুত হয়ে যাবেন না তো?
দেখুন, এখন মন্ত্রী হয়ে তো কিছু সরকারের প্রোটোকল একদম। সিস্টেম, এখন তো ধরুন আমি ছাত্র অবস্থায় আমরা কি করতাম, সেই বাসের ছাদেতে উঠে আমরা এখন তো পারবেন না। হোস্টেলে আসতাম। তো এখন যদি আমাকে যদি সেই বাসের ছাদে উঠে আপনি যদি বলেন যে সেটা তো আর কিন্তু আপনার ইচ্ছে করবে না, যে ইচ্ছা তো জীবনটা করবে যে আপনার আমি আগে ছিল। আমরা সেই এক সময় আমার বাবার সাথে কাজ করতাম, লাঙ্গল করতাম, একদম। ধান কাটতাম, ধান রোয়া, হ্যাঁ, সেইগুলো কাজ করতাম। এখন তো আর সেটা সম্ভব নয়। তখন ওরা বলবে যে, মন্ত্রীমশাই কি করতে যাচ্ছেন, অর্থাৎ এখন প্রশাসনের যে বা যে মানে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেকই চলতে হবে। হ্যাঁ, কতটা খাপ খাইয়ে নিতে পারবেন একদম মিঠো জায়গার লোকজনের প্রোটোকলে খাপ খাইয়ে নিতে কি একটু বেশি অসুবিধে হয়? একটুকু তো সমস্যা হবে। এই আদব কায়দা তো আমাদের তো আর একদম। বিগত জানা ছিল না। এখন এগুলোতে একটু মানে একটু সমস্যা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে পরে কথা বলবো, দেখব মাটি থেকে এবং মেঠো গন্ধ থেকে আপনি সরে গেলেন নাকি তার সঙ্গে রইলেন। আমরা এরকম আরও বিভিন্ন মানুষের, বিভিন্ন মন্ত্রীদের, বিধায়কদের কথা শুনবো, শুনবো তাদের রাজনীতির কথা এবং শুনবো না জানা ব্যক্তি জীবনের কথা। সে সমস্ত কথা জানতে, সেই সমস্ত খবর জানতে চোখ থাকুক আজকাল.in এর পর্দায়।